আচ্ছা ভাবুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী যে আস্ত একটা রাজ্য চালায় তাকে যদি বলা হয় দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষা যদি সে পাশ করতে না পারে তবে সে আর কোনোদিন মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারবে না। শুনতে অবাক লাগলেও ঠিক এই অসম্ভব চ্যালেঞ্জ নিয়েই তৈরি হয়েছে অভিষেক বচ্চনের দুর্দান্ত এক সিনেমা। স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমার সংলাপে। আজ আমরা দেখব তুষার জালোটা পরিচালিত এবং অভিষেক বচ্চন অভিনীত 2022 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সামাজিক কমেডি সিনেমা দাসভি। কিভাবে একজন উদ্ধত নেতা জেলের ভেতর কলম আর খাতা দিয়ে নিজের ভাগ্য বদলে ফেললেন, এই সবকিছুই জানবো আমরা আজকের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সিনেমার পর্দা খুলতেই আমরা দেখি হরিত প্রদেশের প্রচন্ড প্রভাবশালী এবং দাপুটে মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীকে। তিনি এমন একজন মানুষ যার ইশারায় পুরো রাজ্য চলে। গঙ্গারামের কাছে ক্ষমতার দাপটই শেষ কথা, আর পড়াশোনা সেটা তার কাছে কেবল সময়ের অপচয়। তিনি বিশ্বাস করেন কলম ধরার চেয়ে লাঠি ধরা বা হুকুম দেওয়া অনেক বেশি কার্যকর। জনসভায় ভাষণ দেওয়ার সময় হোক বা ব্যক্তিগত আড্ডায় তিনি বুক ফুলিয়ে অহংকার করে বলতেন, আরে ভাই, আমি তো এই রাজ্যের রাজা, কলম ধরার কি দরকার? আমার সই করার জন্য তো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। পড়াশোনা তো তাদের জন্য যারা চাকরি খোঁজে, আর আমি তো চাকরি দেই। যে রাজা বানাই তাকে বই পড়ার দরকার পড়ে না। গঙ্গারামের জীবন চলছিল ঠিক রাজার হালেই, কিন্তু হঠাৎ করেই তার সাজানো বাগান তছনছ হয়ে যায়। একটা বড়সড় নিয়োগ কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়ে। আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে অর্থাৎ জেলে যাওয়ার ফরমান শোনানো হয়। এমন পরিস্থিতিতে যে কেউ ভেঙে পড়ত, কিন্তু গঙ্গারাম ছিলেন ঝানু রাজনীতিবিদ। তিনি ভাবলেন জেলে গেলেও ক্ষমতা যেন তার হাতের বাইরে না যায়। তাই তিনি এক অদ্ভুত পরিকল্পনা করলেন। বাড়ির পর্দার আড়ালে থাকা সহজ সরল এবং স্বল্প শিক্ষিত স্ত্রী বিমলা দেবীকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন। কারণ গঙ্গারামের আত্মবিশ্বাস ছিল যে বিমলা রাজনীতির কিছুই বোঝে না, সে কেবল ঘরে রান্না করতে আর গরু চড়াতে জানে। গঙ্গারাম ভেবেছিলেন বিমলা তো কেবল আমার ছায়া হয়ে থাকবে, আমি জেল থেকে যা হুকুম দেব ও কেবল সেটাতেই সই করবে। ক্ষমতা আসলে আমার হাতেই থাকবে, ও শুধু পুতুলের মতো চেয়ারটা আগলে রাখবে। কিন্তু গঙ্গারাম স্বপ্নেও ভাবেননি যে তার এই পরিকল্পনা একদিন তারই গলার ফাঁস হয়ে দাঁড়াবে এবং তার অতি সাধারণ স্ত্রী বিমলাই হয়ে উঠবে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এই সিদ্ধান্তের মাধ্যমে শুরু হয় গঙ্গারামের পতনের প্রথম ধাপ এবং বিমলা দেবীর এক নতুন রূপের উত্থান। গঙ্গারাম চৌধুরী যখন জেলের গেট দিয়ে ভিতরে ঢোকেন তখনও তার হাঁটা চলাই ছিল মুখ্যমন্ত্রীর সেই পুরনো দাপট। তিনি ভেবেছিলেন জেলের কয়েদিরা তাকে সেলুট দেবে, জেলার সাহেব এসে খাতির করবেন এবং তার জন্য জেলের ভেতরেই রাজকীয় আরামায়েশের ব্যবস্থা থাকবে। কিন্তু তার সেই রঙিন স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায় যখন সামনে এসে দাঁড়ান আইপিএস অফিসার জ্যোতি দেশওয়াল। জ্যোতি ছিলেন একদম কড়া ধাঁতের এবং আবশ্যিক একজন অফিসার। গঙ্গারাম যখন জেলের ভেতরে ঢুকেই তার জন্য আলাদা এসি রুম এবং বিশেষ খাবারের ডিমান্ড করেন, তখন জ্যোতি তাকে সোজা সাপটা জানিয়ে দেন এই চার দেয়ালের ভেতর তার কোনো ভিআইপি পরিচয় নেই, তিনি কেবল একজন সাধারণ কয়েদি। গঙ্গারাম যখন তার পুরনো অভ্যাস মতো জ্যোতিকে ধমক দেওয়ার চেষ্টা করেন এবং বলেন যে তার এক ফোন কলেই জ্যোতির চাকরি চলে যেতে পারে, তখনই জ্যোতি তাকে সবার সামনে কড়া ভাষায় অপমান করে বলেন, মুখ্যমন্ত্রী সাহেব একটু ভুল করে ফেললেন, এই জেলটা আপনার শ্বশুর বাড়ি নয় যে জামাই আদর পাবেন। এখানে লাঠি চলে আইনের কথায়, আপনার ইশারায় নয়। আর হ্যাঁ, যাকে আপনি নিজের ক্ষমতার দাপট দেখাচ্ছেন সে আপনার চেয়েও অনেক বেশি শিক্ষিত, আর আপনি তো ক্লাস 8ও ঠিক মতো পাশ করতে পারেননি, তাই না? অশিক্ষিতদের গলার জোর বেশি হতে পারে, কিন্তু আইনের ধার তার চেয়েও বেশি। এই একটা কথা গঙ্গারামের অহংকারে তীরের মতো বিঁধে যায়। পুরো জেলের কয়েদিদের সামনে একজন নারী অফিসারের কাছে এভাবে অপমানিত হওয়াটা তিনি মেনে নিতে পারছিলেন না। যদি তাকে কয়েদিদের পোশাক পরিয়ে সাধারণ কাজ যেমন কাঠ দিয়ে কাঠের চেয়ার তৈরি করার কাজে লাগিয়ে দেন, গঙ্গারাম বুঝতে পারেন এখানে তার ক্ষমতার জাদুর কাঠি কাজ করবে না। তার হাত ব্যথায় ছেড়ে যাচ্ছিল, কিন্তু জ্যোতির চোখের কড়া নজর তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে দিচ্ছিল না। জেলখানার সেই কঠিন পরিবেশ আর জ্যোতির প্রতিদিনের বিদ্রুপ গঙ্গারামকে মানসিক যুদ্ধের দিকে ঠেলে দেয়। তিনি উপলব্ধি করেন যে কেবল গায়ের জোর দিয়ে বা রাজনৈতিক প্রভাব দিয়ে এই শিক্ষিত নারী অফিসারকে হারানো সম্ভব নয়। তাকে হারাতে হলে তার ভাষাতেই উত্তর দিতে হবে। আর ঠিক সেই অপমান আর জেদ থেকেই গঙ্গারামের মাথায় আসে এক পাগলাটে আইডিয়া। তিনি আবার পড়াশোনা শুরু করবেন এবং 10ম শ্রেণীর পরীক্ষা দিয়ে এই সমাজ ও জ্যোতিকে যোগ্য জবাব দেবেন। এই অংশটি সিনেমার সবচেয়ে মজাদার এবং অনুপ্রেরণামূলক দিক। জ্যোতি দেশওয়ালের মুখে অশিক্ষিত শব্দটি শোনার পর গঙ্গারাম চৌধুরীর রাতের ঘুম উড়ে যায়। হরিত প্রদেশের দাপুটে নেতা যার এক ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, তাকে কিনা একজন জেলার সবার সামনে অপমান করলো।
এই অপমানের জ্বালা মেটাতে এবং জেলের হাড়ভাঙ্গা খাটুনি থেকে বাঁচতে গঙ্গারাম এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চৌধুরী যখন একবার জেদ ধরে না, তখন সে নিজের কথাও শুনে না। এই জ্যোতি ম্যাডাম আমাকে অশিক্ষিত বলেছে না, এখন এই অশিক্ষিতই ইতিহাস লিখবে। আমি 10ম শ্রেণী পাশ করে দেখাবো, আর সেটাই জেলে বসেই। কিন্তু গঙ্গারাম এখানেই থেমে যাননি। তিনি তার ইগোকে বাজি রেখে একটা বড় প্রতিজ্ঞা করে বসেন। তিনি ঘোষণা করেন, যদি তিনি 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় পাশ করতে না পারেন, তবে তিনি আর কোনোদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। এই খবর পুরো রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় গঙ্গারাম চৌধুরীর এক অদ্ভুত শিক্ষা সফর। কয়েক দশক আগে স্কুল ছেড়ে দেওয়া একজন মানুষের জন্য আবার বই হাতে নেওয়াটা ছিল হিমালয় জয়ের মতো কঠিন। জেলের কুঠুরিতে যখন তিনি প্রথম বই নিয়ে বসলেন, তখন তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি কোনো এক অজানা ভিনগ্রহের ভাষা পড়ছেন। বিশেষ করে অঙ্ক আর ইংরেজি যেন তার চরম শত্রুতে পরিণত হয়। অঙ্কের সমীকরণগুলো দেখে তিনি এতটাই বিভ্রান্ত হয়ে পড়েন যে বিরক্ত হয়ে বলে ওঠেন, আরে ভাই, এই অঙ্ক তো দেখি রাজনীতির চেয়েও জটিল। রাজনীতিতে তাও জানি কাকে ঘুষ দিলে কাজ হবে আর কার পা কাটতে হবে, কিন্তু এই এক্স আর ওয়াই এর মান বের করতে গিয়ে তো আমার নিজের মান সম্মান সব যাচ্ছে। এই এক্স আর ওয়াই এর চক্কর তো শেষ হতেই চায় না। গঙ্গারামের এই লড়াকু মানসিকতা দেখে জেলের অন্য কয়েদিরা যারা শিক্ষিত ছিল তারা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কেউ তাকে ভূগোল শেখায়, কেউ বিজ্ঞানের জটিল সূত্রগুলো বুঝিয়ে দেয়। এমনকি তিনি ইতিহাস পড়ার সময় নিজেকে সেই সময়ের একজন যোদ্ধা হিসেবে কল্পনা করতে শুরু করেন। আমরা দেখি যে মানুষটা একসময় কলম ধরতে ঘৃণা করত, সে এখন মাঝরাত পর্যন্ত লণ্ঠন জ্বালিয়ে পড়ার চেষ্টা করছে। তার এই যাত্রাটা কেবল একটা সার্টিফিকেট পাওয়ার জন্য ছিল না, এটা ছিল নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার এবং নিজেকে নতুন করে চেনার এক লড়াই। গঙ্গারাম যখন জেলের ভেতরে বই খাতার সাথে যুদ্ধ করছেন, জেলের বাইরে তখন আর এক নতুন যুদ্ধের প্রস্তুতি চলছিল। যে বিমলা দেবী একসময় ঘোমটার আড়ালে থাকতেন এবং যার পৃথিবী ছিল কেবল রান্নাঘর আর গোয়ালঘর পর্যন্ত সীমাবদ্ধ, ক্ষমতার চেয়ারে বসার পর তার সেই রূপ পুরোপুরি বদলে যায়। মুখ্যমন্ত্রী, দামি গাড়ি, প্রোটোকল, মিডিয়ার ক্যামেরা আর হাজার হাজার মানুষের সেলুট, এই সব বিমলা দেবীর মনে এক তীব্র উচ্চাকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল। তিনি বুঝতে পারেন গঙ্গারাম যদি পড়াশোনায় সফল হন এবং জেল থেকে ফিরে আসেন, তবে তাকে আবার সেই পুরনো সাধারণ গৃহবধূর জীবনে ফিরে যেতে হবে। তিনি আর পর্দার আড়ালে ফিরে যেতে চাইলেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বদলে যাওয়া রূপ দেখে তিনি মনে মনে ভাবেন, সবাই বলতো বিমলা তো কেবল রুটি বেলতে জানে, এখন সেই বিমলায় পুরো রাজ্য চালাচ্ছে। গঙ্গারামজি যদি ফিরে আসে, তবে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে। তার চেয়ে ভালো উনি জেলেই বই পড়ুন আর আমি এখানে রাজত্ব করি। ক্ষমতার স্বাদ যে একবার পেয়েছে, সে কি আর হাতাখুন্তি ধরতে চাই? বিমলা দেবী এবার সরাসরি গঙ্গারামের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান। তিনি জানতেন গঙ্গারাম প্রতিজ্ঞা করেছেন যে পাশ না করলে তিনি আর মুখ্যমন্ত্রী হবেন না। তাই বিমলা দেবী ঠিক করেন যেভাবেই হোক গঙ্গারামকে পরীক্ষায় ফেল করাতে হবে। শুরু হয় ক্ষমতার অপপ্রয়োগ। বিমলা দেবী জেলের ভেতর এমন পরিস্থিতি তৈরি করেন যাতে গঙ্গারাম ঠিকমতো পড়তে না পারেন। তিনি জেলের সুযোগ সুবিধা কমিয়ে দেন, এমনকি গঙ্গারামের জন্য যে কয়েদিরা শিক্ষকের কাজ করছিল তাদের জামিন দিয়ে দেন। বিমলা দেবী এখানেই থামেননি। তিনি জনসভায় গিয়ে গঙ্গারামের এই পড়াশোনার প্রচেষ্টাকে নিয়ে উপহাস করতে শুরু করেন, যাতে জনগণের চোখে গঙ্গারাম একজন জোকার হিসেবে পরিচিত হন। তিনি গঙ্গারামের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করতে থাকেন। স্ত্রী হয়েও তিনি হয়ে ওঠেন গঙ্গারামের সবচেয়ে বড় রাজনৈতিক বাধা। এই অংশে আমরা দেখতে পাই এক অদ্ভুত সমীকরণ। জেলে থাকা স্বামী যখন জ্ঞানের আলোয় নিজেকে শুধরানোর চেষ্টা করছেন, বাইরে থাকা স্ত্রী তখন ক্ষমতার অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছেন। জেলের চার দেয়ালের অন্ধকার গঙ্গারাম চৌধুরীর জীবনে শ্রেষ্ঠ আলো হয়ে দেখা দেয়। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তিনি এক নতুন জগতের সন্ধান পান। যখন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েন, যখন তিনি মহাত্মা গান্ধী, জগৎ সিং কিংবা আম্বেদকরের আত্মত্যাগের কথা জানেন, তখন তার নিজের ভেতরের দম্ভ ধুলায় মিশে যায়। তিনি উপলব্ধি করেন যে এতদিন কেবল মানুষের উপর রাজত্ব করেছেন তিনি, কিন্তু মানুষের মন জয় করতে পারেননি। গঙ্গারামের এই আমূল পরিবর্তন আইপিএস অফিসার জ্যোতি দেশওয়ালের নজর এড়ায় না। যে জ্যোতি একদিন তাকে অশিক্ষিত বলে তিরস্কার করেছিলেন, তিনিই এখন গঙ্গারামের একাগ্রতা দেখে মুগ্ধ হন। জ্যোতি বুঝতে পারেন এই মানুষটি এখন আর কেবল শাস্তির ভয়ে বা জেলের কাছ থেকে বাঁচতে পড়াশোনা করছেন না, তিনি সত্যি শিখতে চাইছেন। জ্যোতি তার কঠোর শাসন সরিয়ে গঙ্গারামের মেন্টর বা শিক্ষকের ভূমিকা নেন। জেলের এই শত্রুতা এক গভীর শ্রদ্ধার সম্পর্কে রূপান্তরিত হয়। অবশেষে আসে সেই অগ্নি পরীক্ষার দিন, বোর্ড পরীক্ষা। গঙ্গারাম জেলের ভেতরেই পরীক্ষা দেন। ফল প্রকাশের দিন পুরো রাজ্য উৎসুক হয়েছিল। যখন রেজাল্ট প্রকাশিত হলো, দেখা গেল গঙ্গারাম চৌধুরী সসম্মানে পাশ করেছেন। তার এই সাফল্য জেলের অন্য কয়েদিদের মধ্যেও আশার আলো জাগিয়ে তোলে, কিন্তু জেলের বাইরের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিমলা দেবী ততদিনে ক্ষমতার উপর নিজের নিয়ন্ত্রণ মজবুত করে ফেলেছেন। তিনি গঙ্গারামের এই জয়কে পাত্তা না দিয়ে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেন। তিনি ঘোষণা করেন যে দল এখন তার নিয়ন্ত্রণে এবং গঙ্গারামের মতো অপরাধীর দলে কোনো জায়গা নেই। বিমলা দেবী ভেবেছিলেন এই পদ হারিয়ে গঙ্গারাম হয়তো ভেঙে পড়বেন, কিন্তু গঙ্গারাম এখন আর সেই পুরনো লোভী নেতা নন।
যার কাছে গদি ছিল সব। রেজাল্ট হাতে নিয়ে তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বিমলা এবং উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী হওয়াটাই সবচেয়ে বড় সম্মানের, কিন্তু আজ যখন রেজাল্টে নিজের নামটা দেখলাম তখন বুঝলাম গদি তো আসে আর যায়, কাল অন্য কেউ বসবে, পরশু তো আরেকজন। কিন্তু মাথায় যে বিদ্যা থাকে আর কলমে যে শক্তি থাকে সেটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। এই মুহূর্তে গঙ্গারাম চৌধুরী তার রাজনৈতিক পরাজয়কেও এক বিরাট মানবিক জয়ে রূপান্তর করেন। তিনি প্রমাণ করেন যে শিক্ষা মানুষের শুধু ডিগ্রি বাড়ায় না, মানুষের চরিত্র এবং দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। গঙ্গারাম চৌধুরীর কাছে এখন দুটি পথ ছিল। প্রথমটি হলো আবার রাজনীতিতে ফিরে গিয়ে বিমলা দেবীর বিরুদ্ধে লড়াই করে মুখ্যমন্ত্রীর গদি ফিরে পাওয়া, আর দ্বিতীয়টা হলো নিজের অর্জন করা শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগানো। সবাই ভেবেছিল গঙ্গারাম হয়তো তার প্রতিজ্ঞা ভুলে আবার ক্ষমতার জন্য লড়াই করবেন, কিন্তু তিনি সবাইকে চমকে দিয়ে রাজনীতির এক নতুন সংজ্ঞা তৈরি করলেন। তিনি বুঝতে পেরেছিলেন বিমলা দেবী ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন, আর তিনি নিজে অন্ধ ছিলেন অশিক্ষার অন্ধকারে। জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি সরাসরি তার রাজনৈতিক দলের সভায় যান, কিন্তু সেখানে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী পদের দাবি করলেন না। গঙ্গারাম শান্তভাবে ঘোষণা করলেন যে তিনি আর মুখ্যমন্ত্রী হতে চান না, বরং তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত পুরো রাজ্যে শোরগোল ফেলে দেয়। তিনি প্রমাণ করেন যে দেশ চালানোর জন্য কেবল লাঠি আর লবিং লাগে না, লাগে সঠিক শিক্ষা এবং উন্নত চিন্তাধারা। তিনি তার ভাষণে বলেন যে শেখার কোনো বয়স নেই। একজন মানুষ যদি জেলের ভেতর থেকে 60 বছর বয়সে 10ম শ্রেণী পাশ করতে পারে, তবে যে কেউ চাইলে নিজের জীবন বদলে দিতে পারে। বিমলা দেবীর ষড়যন্ত্রের জবাবে তিনি ঘৃণা নয় বরং করুণা দেখান, কারণ তিনি জানতেন বিমলা এখন যে ক্ষমতার মোহে মত্ত সেই মোহ অস্থায়ী, কিন্তু তিনি যা অর্জন করেছেন তা চিরস্থায়ী। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি গঙ্গারাম চৌধুরী এখন আর শুধু নেতা নন, তিনি একজন সত্যিকারের পথ প্রদর্শক। তার এই সফরটি ছিল দাম্ভিকতা থেকে বিনয়ের দিকে এবং অন্ধকার থেকে আলোর দিকে। সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সিনেমার সংলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।